দোস্ত, অমিত শর্মা মুম্বাইয়ের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মালিক। আজ সে মুম্বাই থেকে কলকাতায় আসে তার প্রাইভেট জেটে। সে তার কোম্পানিতে যাওয়ার জন্য ভিখারির মতো কাপড় পরে নেয় এবং কোম্পানিতে চলে যায় এটা দেখার জন্য যে কোম্পানিতে তাকে সম্মান দেওয়া হবে নাকি ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হবে। কিন্তু কোম্পানিতে পৌঁছানোর পর কোম্পানির ম্যানেজার সাহিবা প্রিয়া অমিতের সাথে যা করলেন তা দেখে সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং পরে যখন ম্যানেজার সাহিবাকে অমিতের আসল পরিচয় জানা গেল তখন সবাই স্তম্ভিত হয়ে গেল। আচ্ছা, এমন কি হয়েছিল যে কোটি কোটি টাকার মালিককে ভিখারি বনে যেতে হলো? আসুন ভিডিওটা শুরু থেকে বুঝে নিই। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটা আগে থেকেই একটা লাইক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পরে আপনি এই রোমাঞ্চে ভরা ভিডিওর আবেগে হারিয়ে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন, যার ফলে আমাদের খুব বেশি দুঃখ হবে। এমন দুঃখ যেন আমাদের 10 দিনের ভিডিও বানানোর পরিশ্রম জলে গেল। এবং কমেন্ট করে অবশ্যই জানান আপনারা আমাদের এই ভিডিওটা কোথায় কোথায় থেকে দেখছেন। তাহলে চলুন আর কোনো দেরি না করে এই গল্পের রোমাঞ্চকর যাত্রা শুরু করি। অমিত তার চেয়ারে পিছনে ঝুঁকে হাতে একটা ফাইল ধরেছিল। এই ফাইলটা তার কলকাতার ব্রাঞ্চের ছিল। গত 6 মাস ধরে কলকাতার ব্রাঞ্চের প্রফিট তো ঠিক ছিল, কিন্তু কাস্টমার ফিডব্যাক ক্রমাগত কমছে। ঠিক তখনই কেবিনের দরজায় নক হলো। কামেন, অমিত তার ভারী গলায় বলল। ভিতরে ঢুকল রাজীব। রাজীব অমিতের সবচেয়ে বিশ্বস্ত পিএ এবং শৈশবের বন্ধু। রাজীবের হাতে একটা ট্যাবলেট ছিল। স্যার, কলকাতার ফ্লাইট তৈরি, পাইলট কনফার্মেশন চেয়েছে। আমরা কি আজ সন্ধ্যায় বেরোচ্ছি? রাজীব জিজ্ঞাসা করল। অমিত ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে চেয়ার থেকে উঠে কাঁচের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। তার পিঠ রাজীবের দিকে ছিল। রাজীব, তোমার কি মনে হয় কলকাতায় সব ঠিক চলছে? অমিত না ঘুরে জিজ্ঞাসা করল। রাজীব একটু হচট খেল। স্যার, নম্বরগুলো তো তাই বলছে। প্রফিট মার্জিন 15% বেড়েছে। প্রিয়া ম্যাম আর রাহুল স্যারের রিপোর্টগুলোও পজিটিভ। তারা বলছেন কোম্পানি খুব ভালো করছে। অমিত হালকা হাসল, এমন একটা হাসি যাতে খুশি নয় বরং সন্দেহ ছিল। সে ঘুরে রাজীবের চোখে চোখ রেখে বলল, নম্বরগুলো মিথ্যে বলতে পারে রাজীব, কিন্তু মানুষের নিয়ত মিথ্যে বলে না। আমার কয়েকদিন ধরে অদ্ভুত খবর আসছে। রিপোর্টগুলো ভালো, কিন্তু মার্কেটে আমাদের রেপুটেশন কমছে। লোকে বলছে শর্মা গ্রুপ আর সেই আগের মতো নেই যা আমার বাবার সময় ছিল। রাজীব ট্যাবলেট নামালো। তাহলে আপনি কি করতে চান স্যার? আমরা সেখানে গিয়ে অডিট করব? অমিত তার ডেস্কের কাছে ফিরে এসে পানির এক ঢোক খেল। অডিট? না রাজীব, যখন শের জঙ্গলের খোঁজ নিতে বেরোয় এবং দাঁত কিরমির করে তখন সব প্রাণী সতর্ক হয়ে যায়। আমি সতর্ক করতে চাই না, আমি তাদের আসল চেহারা দেখতে চাই। রাজীব বিভ্রান্ত হয়ে গেল। মানে এটা যে অমিত শর্মা কলকাতা যাবে, কিন্তু অমিত শর্মা হয়ে নয়। আমি সেখানে মালিক হয়ে নয়, একটা সাধারণ মানুষ হয়ে যাব। আমি দেখতে চাই আমার কোম্পানির ওই উঁচু পদে বসা লোকেরা যারা আমাকে প্রতি মাসে অল ইজ ওয়েল রিপোর্ট পাঠায়, তারা আসলে একটা সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করে। রাজীব ভয় পেয়ে গেল। স্যার, এটা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি এত বড় মানুষ, যদি কেউ চিনে ফেলে আর আপনি ভেষ বদলাবেন। চেনা কোন চেনা রাজীব? অমিত তার দামি কোটের বোতাম খুলতে খুলতে বলল, এই স্যুট, এই ঘড়ি, এই গাড়িগুলো, এটা আমার পরিচয় নয়, এটা আমার সম্পদ। আমার পরিচয় আমার সংস্কার। আর ঝুঁকির কথা বলছো? ঝুঁকি না নিলে তো আজ আমরা মুম্বাইয়ে বসে আছি। অমিত ইন্টারকমের বোতাম টিপল। পাইলটকে বলো আমরা 1 ঘন্টার মধ্যে বেরোচ্ছি। আর হ্যাঁ রাজীব, কলকাতা এয়ারপোর্টে আমার রোলস রয়েস চাই না, একটা সিম্পল ট্যাক্সির ব্যবস্থা করো। না, ওটাও না, আমি নিজেই দেখে নেব। রাজীব থামানোর চেষ্টা করল। কিন্তু স্যার, প্রিয়া ম্যাম তো আপনার বাগদত্তা, অন্তত তাকে তো বলে দিন। অমিতের চেহারা শক্ত হয়ে গেল। প্রিয়ার বাবা এই সম্পর্ক ঠিক করেছেন, আমি তারও আসল রূপ জানতে চাই। বিয়ে জীবনভরের চুক্তি রাজীব, আর আমি পরীক্ষা না করে সুইও কিনি না। এ তো আবার জীবনসঙ্গী। তাকে খবর দেওয়া চলবে না যে আমি আসছি। তাকে শুধু এটুকু জানা উচিত যে কোম্পানিতে কোনো নতুন ঝাড়ুদার বা মজুর আসছে। ঝাড়ুদার? রাজীবের চোখ কপালে উঠল। হ্যাঁ, অমিত দৃঢ়তার সাথে বলল, আমি একটা গরিব অসহায় মানুষ হয়ে যাব। আমি একটা জাল পরিচয়পত্র বানিয়েছি। নাম একই থাকবে, কিন্তু পরিস্থিতি বদলে যাবে। দেখি তো, সেই যে কোম্পানি আমার বাবা সেবা আর সম্মানের নীতিতে গড়েছিলেন, সেখানে আজ গরিবদের কি সম্মান আছে? কিছুক্ষণ পর অমিত তার প্রাইভেট জেটে বসেছিল। সে তার দামি স্যুট খুলে একটা ব্যাগে রেখে দিয়েছে। সে রাজীবের কাছ থেকে কিছু পুরনো আর সাধারণ কাপড় আনিয়েছে, একটা ঘষা শার্ট, একটা পুরনো প্যান্ট এবং পায়ে সাধারণ চপ্পল। আকাশে উঠতে থাকা জেটের জানালা দিয়ে মেঘ দেখতে দেখতে অমিত ভাবছিল, সম্পদ আমাকে অনেক উঁচুতে তুলে দিয়েছে, হয়তো এত উঁচুতে যে জমির সত্ত্ব আর দেখা যায় না। আজ আমাকে আবার নিচে নামতে হবে। প্রায় 4 ঘন্টার উড়ানের পর তাদের জেট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করল। ভিআইপি এক্সিটের বদলে অমিত সাধারণ যাত্রীদের পথ দিয়ে বেরোনোর সিদ্ধান্ত নিল। কিন্তু রাজীব তাকে বোঝালো যে এখনও বাইরে যাওয়া নিরাপদ নয়।
স্যার এখনও আপনি আপনার গাড়িতেই যান, শহরে ঢোকার আগে কাপড় বদলে নেবেন, রাজীব পরামর্শ দিল। অমিত রাজি হলো। এয়ারপোর্টের বাইরে তার চকচকে রোলস রয়েস ফ্যান্টম দাঁড়িয়েছিল। ড্রাইভার সম্মানের সাথে দরজা খুলল। অমিত পিছনের সিটে বসল এবং রাজীব তার পাশে। গাড়ি কলকাতার রাস্তায় ছুটতে লাগল। বাইরের দৃশ্য মুম্বাই থেকে একদম আলাদা ছিল। শোরগোল, ভিড় এবং জীবনের তাড়াহুড়ো। গাড়ি থামাও, অমিত হঠাৎ ড্রাইভারকে বলল। গাড়ি একটা নির্জন রাস্তার ধারে থামল। সে তার কোটি টাকার ঘড়ি খুলে রাজীবের হাতে দিল। এটা সামলে রাখো, এখন থেকে কয়েক ঘন্টার জন্য আমি স্যার নই, আমি শুধু একটা অভাবী মানুষ, অমিত বলল এবং তার চুল ইচ্ছে করে একটু ছড়িয়ে দিল। সে মুখে একটু ধুলো লাগিয়ে নিল যাতে ক্লান্ত এবং পরিশ্রমী মজুর মনে হয়। রাজীবের চোখে জল এসে গেল। স্যার, আপনাকে এসব করার কি দরকার? আপনি একটা ফোন করলেই সবাই লাইনে চলে আসবে। অমিত হাসল, একটা খুব শান্তির হাসি। ভয় পেও না বন্ধু, মাঝে মাঝে আসল পরিষ্কার করতে গেলে নিজেকে কাদায় নামতে হয়। তুমি গাড়ি নিয়ে হোটেলে যাও, আমি এখান থেকে হেঁটে এবং তারপর অটো নিয়ে কোম্পানিতে পৌঁছব। অমিত তার রাজকীয় রোলস রয়েস থেকে নামল। রাস্তার ধুলো তার পায়ে ছুঁয়ে যাচ্ছিল। সামনে কলকাতার শোরগোল ছিল। আল্লাহ হাফেজ অমিত বলল এবং ভিড়ের দিকে এগিয়ে গেল। রাজীব তাকে দেখতে থাকল যতক্ষণ না সে ভিড়ে মিশে গেল। একজন কোটিপতি এখন রাস্তার একজন সাধারণ মানুষ হয়ে গেছে, কিন্তু সে জানত না যে সামনে তার ধৈর্যের কত বড় পরীক্ষা হতে চলেছে। কিছুদূর হাঁটার পর তাকে রাস্তার ধারে একটা পুরনো কাঠের ঠেলা দেখা গেল। ঠেলার ওপর একটা বড় লাল কাপড় বাঁধা ছিল যা ছায়া দিচ্ছিল। ঠেলায় লেখা ছিল রামলালের বিখ্যাত গোলগাপ্পা। অমিতের শৈশবের দিন মনে পড়ে গেল, যখন তার বাবার কাছে বেশি টাকা থাকত না, তবুও সে তাকে মাঝে মাঝে গোলগাপ্পা খাওয়াতে নিয়ে যেত। ক্ষুধা এবং পুরনো স্মৃতির মিশ্রণে তার পা সেই ঠেলার দিকে মোড় নিল। ঠেলার পিছনে একজন খুব বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল। মুখে বলিরেখার জাল ছিল, চোখ কমজোর লাগছিল এবং সাদা ছড়ানো চুল হাওয়ায় উঠছিল। তার বয়স প্রায় ৭০-এর কাছাকাছি হবে। সে তার ঝাপসা চোখে রাস্তায় আসা যাওয়া গ্রাহকদের দেখছিল। অমিত ঠেলার কাছে পৌঁছল। বাবা, ১ প্লেট গোলগাপ্পা খাওয়াবেন? অমিত খুব ভালোবেসে জিজ্ঞাসা করল। তার গলায় সেই আদেশ ছিল না যা বোর্ড মিটিংয়ে থাকে, বরং একটা ছিলের মতো নরমতা ছিল। বৃদ্ধ রামলাল চমকে উঠে দেখল তার ঠেলায় দুপুর থেকে বেশি গ্রাহক আসেনি। সে তার ময়লা ধুতি দিয়ে হাত মুছে কাঁপা গলায় বলল, জি বেটা, এক্ষুনি লাগাচ্ছি। ঝাল খাবে নাকি মিষ্টি? যেমন আপনার পছন্দ তেমন খাইয়ে দিন, অমিত হাসতে হাসতে বলল। রামলাল তার কাঁপা হাতে বাটি তুলল। তার হাত বুড়ো বয়সের কারণে খুব কাঁপছিল। সে মশলা ভরা আলু ভরতে লাগল। অমিত মনোযোগ দিয়ে দেখছিল কিভাবে এই লোক এই বয়সেও ভিক্ষার বদলে পরিশ্রমের রুটি উপার্জন করছে। এই দৃশ্য তার মনে সম্মান জাগাচ্ছিল। রামলাল ইমলি আর পুদিনার পানিতে ভরা গোলগাপ্পা বাটিতে রেখে অমিতের দিকে বাড়াল। লাও বেটা, খেয়ে দেখো, রামলাল বলল। অমিত যেই হাত বাড়ালো ঠিক তখনই একটা অঘটন ঘটে গেল। রামলালের হাত হঠাৎ জোরে কেঁপে উঠল। ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং পানিতে টইটম্বুর বাটি অমিতের হাতে ধাক্কা খেয়ে সোজা তার শার্ট আর প্যান্টে পড়ে গেল। ছাপাক! খট্টা মিষ্টি এবং মশলাদার সবুজ পানি অমিতের পুরো শার্টে ছড়িয়ে গেল। তার কাপড়, যা আগে থেকেই পুরনো এবং সাধারণ ছিল, এখন পুরোপুরি ভিজে এবং দাগযুক্ত হয়ে গেল। আলুর মশলা তার জুতোয় পড়ল। এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। রামলালের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মৃত্যুর মতো ভয় দেখা দিল। সে প্রায়ই দেখেছে যখন ধনী লোকেদের কাপড়ে সামান্য ধুলোও লাগে, তখন তারা কিভাবে গরিবদের ওপর চেঁচায়, গালি দেয় এবং মাঝে মাঝে হাতও তোলে। রামলালের পুরো শরীর কাঁপতে লাগল। সে তৎক্ষণাৎ ঠেলার পিছন থেকে বেরিয়ে এসে অমিতের পায়ে প্রায় পড়ে গিয়ে গিরগিরাতে লাগল। সাহেব, সাহেব, আমাকে মাফ করে দিন, আমার থেকে ভুল হয়ে গেছে সাহেব। আমার হাত কাঁপে বাবুজি, ইচ্ছে করে করিনি। তার গলার রুহ কাঁপানো ছিল। সে ২ হাত জোর করে কাঁপতে লাগল। আমি গরিব মানুষ সাহেব, আমার কাছে টাকা নেই আপনার কাপড় ধোয়ার। আমাকে মারবেন না সাহেব, আমাকে মাফ করে দিন। অমিত অবাক হয়ে গেল। সে তার নোংরা কাপড়ের দিকে একবারও তাকাল না। তার চোখ শুধু সেই বৃদ্ধ লোকের ওপর ছিল, যে তার বয়স এবং অভিজ্ঞতা সত্ত্বেও একটা যুবকের সামনে শুধু গরিব হবার কারণে ভিক্ষা করছে। অমিতের বুকে একটা চিনচিনে ব্যথা উঠল। কি ধনীরা গরিবদের মনে এত ভয় ভরে দিয়েছে? অমিত তৎক্ষণাৎ নিচু হল। সে রামলালের 2 কাঁধ ধরে তাকে উপরে তুলল। আরে আরে বাবা, আপনি এটা কি করছেন? অমিতের গলায় অদ্ভুত নম্রতা ছিল। আপনি আমার পা কেন ছুঁয়েছেন? আপনি তো আমার বাবার বয়সী। রামলাল যে এখনও ভয়ে কাঁপছিল, সে তার ভিজে চোখে অমিতকে দেখল। তাকে বিশ্বাস হচ্ছিল না যে কেউ গালি দেবার বদলে তাকে বাবা বলছে। কিন্তু বেটা, আমি তোমার কাপড়, তোমার ক্ষতি। অমিত হাসতে হাসতে তার শার্ট ঝাড়ল। আরে বাবা, এই কাপড় কি? এ তো বাজার থেকে আবার কিনে নেব। কিন্তু যদি আপনার সম্মান কমে যায় তো সেটা কোথা থেকে আনব? কাপড়ই তো নোংরা হয়েছে, মানুষত্ব তো নোংরা হয়নি। অমিত তার পকেট থেকে রুমাল বের করে নিজের রামলালের চোখের জল মুছে দিল। লজ্জা দেবেন না, ভুল তো যে কারোর থেকে হতে পারে।
আর সেদিক দিয়ে অমিত মুড হালকা করার জন্য মজা করল। মনে হচ্ছে আপনার গোলগাপ্পা এত রসালো ছিল যে পেটে যাবার আগেই গলা মিলতে চেয়েছিল। রামলালের চোখ থেকে এখন ভয়ের বদলে কৃতজ্ঞতার জল বইতে লাগল। সে কাপা হাতে অমিতের মাথায় হাত রাখল। এমন স্পর্শ অমিত বছরের পর বছর অনুভব করেনি, ঠিক তার বাবার মতো। জুকে জুকে জিও বেটা। রামলালের গলা ভারী হয়ে এলো। ভগবান তোমাকে অনেক উন্নতি দিক। তোমার মা বাবা ধন্য যারা তোমাকে এমন সংস্কার দিয়েছে। আজকের জমানায় তো লোকে নিজের গাড়িতে আঁচড় লাগলে আমাদের রক্ত চুষে নেয়। আর তুমি দেবতা বেটা। দোয়া যেন তোমাকে দুনিয়ার সব সুখ মেলে। তোমাকে খুব ভালো বউ মিলুক, যে তোমার ঘরকে স্বর্গ বানিয়ে দেবে। ভালো বউ শব্দ শুনে অমিতের মুখে একটা ফ্যাকাশে হাসি এলো। সে মনে মনে ভাবল, বাবা, আমি তো সেই বউকে পরীক্ষা করতেই যাচ্ছি। আপনার দোয়ার আমার খুব দরকার। অমিত পকেট থেকে 500 টাকার নোট বের করে জোর করে রামলালের মুঠোই ধরিয়ে দিল। না না বেটা, আমি তো গোলগাপ্পা খাওয়াইনি। রামলাল মানা করল। এটা গোলগাপ্পার জন্য নয় বাবা, এটা সেই আশীর্বাদের জন্য যা আপনি আমাকে দিয়েছেন, সেটা অমূল্য ছিল। অমিত বলল এবং সেখান থেকে ঘুরল। এখন তার অবস্থা আগের চেয়েও খারাপ ছিল। শার্টে বড় বড় সবুজ এবং হলুদ দাগ। সে ভিজে ছিল এবং কাপড় থেকে গোলগাপ্পার পানির গন্ধ আসছিল। সে রাস্তায় এগিয়ে গেল। বাজারে ভিড় ছিল। যারা তার পাশ দিয়ে যাচ্ছিল তারা তাকে ঘৃণায় দেখছিল। একটা স্যুট পরা লোক নাক চেপে বলল, ছি, জানি না কোথা থেকে আসে এরা, গোসলও করে কিনা। এক মহিলা তার মেয়েকে টেনে দূরে নিয়ে গেল। বেটা, দূরে থাকো, নোংরা আঙ্কেল। অমিতে সব শুনল। প্রতিটা তানা, প্রতিটা ঘৃণাভরা দৃষ্টি তার কানে গলিত সীসার মতো ঢুকছিল। আজ তার বোধোদয় হচ্ছিল যে ব্র্যান্ডেড কাপড় ছাড়া এই সমাজে মানুষের অস্তিত্ব কি। মুম্বাইয়ে যারা তার সামনে ঝুঁকে সালাম করে তারা তার নয়, তার আরমানি স্যুটের সম্মান করে। আজ সে অমিত শর্মা নয়, শুধু একটা নোংরা গুন্ডা লাগছিল। কিন্তু অমিত থামল না। তার মাথা গর্বে উঁচু ছিল। সে জানত তার চরিত্র পরিষ্কার, কাপড় যতই নোংরা হোক। হাঁটতে হাঁটতে অবশেষে সে তার গন্তব্যে পৌঁছল। সামনে একটা বিশাল কাঁচের বিল্ডিং দাঁড়িয়েছিল। গেটে বড় সোনালি অক্ষরে লেখা ছিল শর্মা ফিন্যান্স। এটা তার কোম্পানি ছিল। তার সাম্রাজ্য। সে এক মুহূর্ত থেমে সেই আকাশ ছোঁয়া বিল্ডিং দেখল। 5 বছর আগে যখন সে এখান থেকে গিয়েছিল তখন কসম খেয়েছিল এটাকে দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানি বানাবে। আজ কোম্পানি তো বড় হয়েছে, কিন্তু ভিতরে কি চলছে সেটা দেখা বাকি ছিল। সে মেন গেটের দিকে এগোল। গেটে একটা সিকিউরিটি গার্ড কুর্সিতে বসে ঘুমোচ্ছিল। তার ইউনিফর্মের শার্টের বোতাম পেটের কারণে টান টান এবং টুপি পেটে রাখা এবং মুখ খোলা, যেখান থেকে খড়খড়ে শব্দ আসছিল। মাছি তার মুখে ভনভন করছিল, কিন্তু তার কোনো হুঁশি ছিল না। এই সেই গার্ড রামপ্রসাদ, যাকে কোম্পানির নিরাপত্তার জন্য রাখা হয়েছে, কিন্তু সে নিজেই ঘুমের কোলে ছিল। অমিত এক মুহূর্ত ভাবল, তো এই হলো আমার নিরাপত্তা ব্যবস্থার অবস্থা। সে আস্তে আস্তে গেটের ছোট দরজার দিকে এগোল। যেই সে লোহার গেট ঠেলল তাতে একটা চরমর শব্দ হলো। সেই শব্দে রামপ্রসাদের ঘুম ভাঙল। সে ধর্মর করে উঠল। টুপি নিচে পড়ে গেল। সে তার লাল এবং ঘুম ভরা চোখ ঘষে সামনে একটা নোংরা ময়লা লোককে ভেতরে ঢুকতে দেখল। তার ঘুমের নেশা তৎক্ষণাৎ রাগে বদলে গেল। ওই আশিক মেজাজ। রামপ্রসাদ কুর্সি থেকে লাফ দিয়ে লাঠি ধরে চাচাল, কোন দিকে মুখ তোলে আসছিস ব্যা? ব্রেক নেই তোর পায়ে? অমিত থেমে গেল। সে খুব নম্রতার সাথে মাথা নিচু করে, নমস্তে সাহেব। রামপ্রসাদ তাকে বলার সুযোগই দিল না। সে ভারী পায়ে তার পেট দুলিয়ে অমিতের কাছে এসে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখল। তার নাক কুচকে গেল। ছি যে, কি গন্ধ ছাড়ছে বে তুই? রামপ্রসাদ তার লাঠি অমিতের বুকে ঠেকিয়ে তাকে পিছনে ঠেলল। এখানে কি ভাড়া চলছে যে তুই দৌড়ে এসছিস, নাকি এটা কোনো ধর্মশালা? দেখিস না, এটা শর্মা সাহেবের কোম্পানি। এখানে ভালো ভালো ধনীদের এন্ট্রি চেক করে হয়। আর তুই তো শালা নর্দমদাকে বেরোনো ব্যাং লাগছে। অমিত তার রাগ গিলল। সে চাইলে একটা ফোন করে রামপ্রসাদের ইউনিফর্ম খুলিয়ে দিতে পারত, কিন্তু আজ তাকে পরীক্ষা নিতে হবে। অমিত হাত জোড়ে তার গলা আরও নিচু করে, সাহেব, আমি কোনো ভিখারি নই, আমাকে ডাকা হয়েছে, প্রিয়া ম্যাডাম ডেকেছেন। প্রিয়া ম্যাডাম? রামপ্রসাদ জোরে হাসল। তার হাসিতে এত অপমান ছিল যে কোনো স্বাভিমানী মানুষ সহ্য করতে পারত না। আরে ও মজনু, নিজের চেহারা আয়নায় দেখেছিস? 70 বছরের অঙ্গুরি ফ্রুটি চড়িয়ে এসছিস কি প্রিয়া ম্যাডাম? যিনি এই কোম্পানির ম্যানেজার, তিনি তোর মতো ফোটকা ডাকবেন? রামপ্রসাদ তার লাঠির ডগা দিয়ে তার নোংরা শার্ট তুলে ঘৃণায় ছেড়ে দিল। তাদের স্যান্ডেলের দাম তোর পুরো খানদানের উপার্জনের চেয়ে বেশি হবে। চল ভাগ এখান থেকে, আমার সময় নষ্ট করিস না। এখনই সাহেবরা আসবে, এখানে ভিড় জমাস না। অমিত তার জায়গা থেকে নড়ল না। সে তার পকেট থেকে একটা মোড়ানো সস্তা দেখতে আইডি কার্ড বের করল। এটা সেই কার্ড যা সে রাজীবের কাছ থেকে বানিয়েছে, একটা দিন মজুরের কার্ড। সাহেব, এটা দেখুন। অমিত কার্ড এগিয়ে দিল। আমার নাম অমিত, আমি এখানে ঝাড়ুদারের চাকরির জন্য এসেছি। ম্যাডাম বলেছিলেন আজ থেকে জয়েন করতে হবে। রামপ্রসাদ কার্ডটা এমনভাবে দেখল যেন সেটা বোমা। সে ঝপ করে অমিতের হাত থেকে কার্ড ছিনিয়ে নিল। ঝাড়ুদার? রামপ্রসাদ কার্ডের ঝাপসা ছবি এবং অমিতের মুখ মিলিয়ে দেখল। চেহারায় তো চোর উচ্চাকা লাগছে, কিন্তু কাজ ঝাড়ুদারের করতে এসছে। ঠিক আছে, ঝাড়ুদারদের এই অবস্থাই হয়। রামপ্রসাদ কার্ডটা অমিতের হাতে ফেরত দেওয়ার বদলে মাটির ধুলোয় ছুঁড়ে ফেলে দিল। তুলে নে, রামপ্রসাদ আদেশ করল। আর শোন,
ভিতরে গিয়ে কোনো বড় কুর্সিতে বসার কথা ভাবিস না, মিটিং রুমের দিকে ভটকাসো না, সোজা পিছনের রাস্তা দিয়ে বাথরুম পরিষ্কার করতে যাস, বুঝলি? অমিত মাটিতে পড়ে থাকা তার নামের কার্ড দেখল। তার নাম, যা ব্যবসার জগতে সম্মানের প্রতীক, আজ ধুলোয় পড়ে আছে। সে চুপচাপ নিচু হয়ে কার্ড তুলে ধুলো ঝাড়ল। জি সাহেব, বুঝে গেছি, অমিত বলল। চল ভাগ এখন। রামপ্রসাদ গেট খুলে দিল এবং আবার তার কুর্সিতে ধপ করে বসে গেল, যেন সে কোনো বড় যুদ্ধ জিতেছে। সালে ওছুত কোথাকার, ঘুম হারাম করে দিল। অমিত গেট পার হলো। যেই সে বিল্ডিংয়ের ভিতরে ঢুকল, পরিবেশ একদম বদলে গেল। বাইরের ঝলসানো গরম এবং শোরগোলের বদলে ভিতরে সেন্ট্রালাইজড এসির ঠান্ডা হাওয়া তার স্বাগত জানালো। মেঝে এত চকচকে ছিল যে তাতে মুখ দেখা যেত। দেওয়ালে দামি পেন্টিং ঝুলছিল। এসব অমিতেরই পছন্দ ছিল, কিন্তু আজ তাকে এই সাজসজ্জা ফাঁকা লাগছিল। সে রিসেপশন এরিয়ার দিকে তাকালো। সেখানকার দৃশ্য দেখে অমিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। অফিসের সময় শুরু হয়ে গেছে, কিন্তু কাজ করার বদলে সেখানে একটা পিকনিকের মতো পরিবেশ ছিল। ডেস্ক খালি পড়েছিল। কম্পিউটার স্ক্রিনে কাজের ফাইলের বদলে সোশ্যাল মিডিয়া এবং গেম খোলা ছিল। রিসেপশনের কাছে 8 থেকে 10 জন কর্মচারী ঝাঁক গোল হয়ে বসেছিল। তারা জোরে জোরে হাসছিল, চায়ের চুমুক দিচ্ছিল এবং গল্প করছিল। আরে শুনেছ তো, শর্মাজির মেয়ে পালিয়ে গেছে, একজন বলল, এবং সবাই হাসতে হাসতে গড়াগড়ি। ছাড়ো যার, এটা বলো আজ লাঞ্চে কি আছে, আরেকজন জিজ্ঞাসা করল। কারোর কোম্পানির কাজ, ক্লায়েন্ট বা টার্গেটের কোনো চিন্তা ছিল না। অমিতের মনে পড়ল, মুম্বাইয়ে বসে যে রিপোর্টগুলো পায় তাতে লেখা থাকে স্টাফ পুরো উদ্যমে কাজ করছে। এই উদ্যম এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল। অমিত আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই ঝাঁকের কাছে পৌঁছল। তার জুতোর শব্দ মার্বেলের মেঝেতে গুঞ্জন করছিল। যেই সে কাছে এলো, তার কাপড় থেকে আসা গোলগাপ্পার পানির খট্টা গন্ধ সেখানকার দামি পারফিউমের হাওয়ায় মিশে গেল। হাসি হঠাৎ থেমে গেল, স্তব্ধতা নেমে এলো। একে একে সব কর্মচারী নাক কুঁচকে ফেলল। তারা ঘুরে দেখল, সামনে একটা নোংরা কাপড় পরা লোক দাঁড়িয়ে, যার শার্টে বড় বড় দাগ এবং চুল ছড়ানো। উফ, এটা কি গন্ধ! এক মহিলা কর্মচারী তার নাকে ফাইল চেপে বলল, আরে এই ভিখারি ভিতরে ঢুকল কি করে? আরেকজন ঘৃণায় বলল, তারা এমনভাবে দেখছিল যেন কোনো এলিয়েন এসেছে। তারা পচা মুখ করে পরস্পর ফিসফিস করতে লাগল। গার্ড কোথায় মরে গেল, যাকে তাকে ভিতরে ঢোকায়। যাহ, আমার তো মুড খারাপ হয়ে গেল এর চেহারা দেখে। ঠিক তখনই সেই ঝাঁকের মাঝ থেকে একজন লোক উঠল। সে সবচেয়ে আলাদা লাগছিল। সে খুব টাইট ফিটিং শার্ট পরেছে এবং চুলে প্রচুর জেল লাগিয়েছে। তার মুখে একটা অদ্ভুত অহংকার ছিল, যেন এই কোম্পানি তারই। এটা রাহুল ছিল, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং প্রিয়ার প্রেমিক। সে জানত প্রিয়ার সাথে তার সম্পর্কের কারণে কেউ তার কিছু বিকার করতে পারবে না। সে নিজেকে এই জায়গার আসল মালিক ভাবত। রাহুল তার কুর্সি থেকে স্টাইলে উঠল। সে তার দামি ঘড়ির দিকে তাকালো এবং তারপর অমিতের দিকে। তার চোখে আগুন ছিল। তার রাজকীয় মজলিসে এই আবর্জনার আগমন তার অপমান লাগছিল। রাহুল আস্তে আস্তে একটা শিকারীর মতো অমিতের দিকে এগোলো। বাকি কর্মচারীরা মজা নেওয়ার জন্য সোজা হয়ে বসে গেল। তাদের জানা ছিল এখন ড্রামা হবে। রাহুল অমিতের ঠিক সামনে এসে থামল। সে অমিতকে ওপর থেকে নিচ স্ক্যান করল। তারপর একটা নোংরা হাসি। কেন বে, রাস্তা ভুলে গেছিস নাকি ভিক্ষা করার নতুন জায়গা খুঁজছিস? রাহুল কড়া গলায় জিজ্ঞাসা করল। তোকে জানা আছে তুই কোথায় দাঁড়িয়ে আছিস? এটা শর্মা ফিনান্স। এখানে তোর মতো লোকেরা গেটের বাইরেও দাঁড়াতে পারে না। সাহেব, আমি অমিত। তার কথা রাখতে চাইল। চুপ, রাহুল গর্জন করল। তার গলা পুরো হলে গুঞ্জন করল। যখন আমি কথা বলছি তখন মাঝে বলবি না। সালে ফটকা, তুই ভিতরে ঢুকলি কি করে? গার্ড ঘুমোচ্ছিল কি, নাকি তুই তাকে তোর গরিবীর গল্প শুনিয়ে কাঁদতে শুরু করেছিস? রাহুল অমিতের কাছে এসে তার শার্টের নোংরা অংশ আঙুল দিয়ে ছোঁয়ার নাটক করল এবং ঝটকা দিল। দেখছো তো বন্ধুরা, রাহুল পিছনে ঘুরে তার চামচাদের বলল, এটা লোন কোম্পানি, কিন্তু মনে হয় না এ লোন নিতে এসেছে। এটা হয়তো আমাদের ডাস্টবিনের খাবার চেক করতে এসেছে। পুরো স্টাফ হাসতে হাসতে গড়াগড়ি করে। তুই কোন জিনিসে লোন নেবি? রাহুল আবার অমিতের দিকে ঘুরল। তার গলায় বিষ ছিল। এই পচা কাপড়ে, নাকি সেই বাটিতে যা তুই বাইরে লুকিয়ে রেখেছিস? বলতো, তোকে এই কাপড় কে দিয়েছে ভিক্ষায়? কোথাও আবর্জনা থেকে তোলা নয় তো? অমিত মুষ্টি বাঁধল, কিন্তু মুখ শান্ত রাখল। সে ঠিক করেছে এখনও তার পরিচয় প্রকাশ করবে না। সাহেব, আমি কাজের জন্য এসেছি। আমাকে প্রিয়া ম্যাডাম। ফের সেই কথা। রাহুলের রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। প্রিয়ার নাম তোর নোংরা জিভে নিস না। তোর মুখ দেখে আমার পুরো দিন খারাপ হয়ে গেল। সকাল সকাল অছুতদের মুখ দেখলে দিনভর অশুভ লাগে। অমিত খুব নরম গলায় বলল, সাহেব, যেমন আপনি ভাবছেন তেমন নয়। আমি আপনাকে শুধু বলতে চাইছিলাম যে মানুষের কাপড়। অমিত তার বাক্য শেষ করতে পারল না যে রাহুলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ছাটাক, একটা জোরে চড়ের শব্দ পুরো হলে গুঞ্জন করল। এই শব্দ এমন যে সনসনানি চিরে প্রত্যেক কর্মচারীর কানে পৌঁছল। রাহুল পুরো জোরে অমিতের গালে চড় মেরেছে। অমিতের মুখ একদিকে ঘুরে গেল। গালে জ্বালা অনুভব হলো, কিন্তু তার চেয়েও বেশি জ্বালা সে তার হৃদয়ে অনুভব করছিল। এই চর অমিত শর্মার গালে নয়,
বরং তার বিশ্বাস এবং সেই মূল্যবোধের ওপর পড়েছে যার ওপর তার বাবা এই কোম্পানি করেছিলেন। কয়েক মুহূর্তের জন্য সেখানে পুরোপুরি চুপচাপ, কিন্তু পরের মুহূর্তে যা হলো তা অমিতের রুহ ছিন্ন ভিন্ন করে দিল। কোম্পানির সব কর্মচারী যারা এই তামাশা দেখছিল তারা ভয় পাওয়া বা দুঃখ করার বদলে হাসতে হাসতে গড়াগড়ি খেল। আরে বাহ, কি শট মেরেছে স্যার! এক কর্মচারী তালি বাজিয়ে বলল। মজা এসে গেল। ভিখারি বুঝে গেল বস কে। আরেকজন হাসতে হাসতে বলল, বেচারা আজ ভুল হাতে পড়ে গেছে, রাহুল স্যার তো ধুয়ে দেন। একটা মেঘ খিলখিল করে বলল। অমিত তার গাল সুস্থ করল এবং আস্তে আস্তে তার মুখ সোজা করল। তার চোখে এখন জল নয়, বরং একটা ঠান্ডা আগুন ছিল। সে রাহুলের দিকে তাকালো, যে তার জয়ে হাসছে এবং তার হাতের তালু ঝাড়ছে যেন কোনো নোংরা ছুঁয়েছে। কেন বে, স্বাদ এসে গেছে? রাহুল হাসতে হাসতে বলল। এখন আর লেকচার দেবি নাকি চুপচাপ এখান থেকে ভাগবি? আমি এদের ভালো করে চিনি, কথার ভূত নয় এরা, লাথির ভূত। ঠিক তখনই পিছনের কেবিনের দরজা খুলল। কাচের দরজা থেকে বেরোতেই একটা তীব্র পারফিউমের গন্ধ হাওয়ায় ছড়িয়ে গেল। স্যান্ডেলের টকটক শব্দ সবার দৃষ্টি আকর্ষণ করল। এটা প্রিয়া ছিল, অমিতের বাগদত্তা। সে অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু তার মুখে একটা কঠোরতা ছিল। সে একটা দামি ডিজাইনার স্যুট পরেছে এবং হাতে ডায়মন্ডের ব্রেসলেট চকচক করছিল। সেই ব্রেসলেট যা অমিতের বাবা তাকে বাগদানে পাঠিয়েছিলেন। কি চলছে? প্রিয়া তার তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করল। এত শোরগোল কেন? কাউকে কাজ করতে হবে না? রাহুলের ব্যবহার তৎক্ষণাৎ বদলে গেল। সে প্রিয়ার দিকে ঘুরে একটা মিষ্টি কিন্তু ভুয়ো হাসি দিয়ে বলল, কিছু না জান প্রিয়া, জানি না কোথা থেকে এই ভিখারি ভিতরে ঢুকে এসেছে। গার্ড বোধহয় বাইরে ঘুমোচ্ছে। এই ভিতরে এসে বেয়াদবি করছিল, বাস তাকে শিক্ষা দিচ্ছিলাম। প্রিয়ার দৃষ্টি ঘরের চারদিক ঘুরে অমিতের উপর থামল। অমিতের হৃদয় জোরে ধুকফুক করতে লাগল। সে তার নাক কুচকে যেন কোনো পচা প্রাণীর কাছে দাঁড়িয়ে। ও গড! প্রিয়া তার মুখে হাত চেপে, এটা কি নোংরা গন্ধ! ছি, এই লোকটা ভিতরে এলো কি করে? সে অমিতের চোখে তাকালো, কিন্তু সেখানে সে তার বাগদত্তাকে নয়, শুধু একটা নোংরা মজুর দেখল। কেন বে? প্রিয়া চেঁচালো। তোর কি সমস্যা? তোকে জানাও আছে তুই কোথায় দাঁড়িয়ে আছিস? নিজের অবস্থা দেখ একবার। আয়নায় মুখ দেখেছিস? এখানে বড় বড় ব্যবসায়ী আসে, আর তুই এখানে তোর গন্ধ ছড়াতে এসেছিস? অমিতের মনে হলো যেন কেউ তার বুকে ছুরি বিধিয়েছে। এই সেই মেয়ে যার সাথে সে বিয়ে করে জীবন কাটাতে চলেছে। ম্যাডাম, আমি এখানে চাকরির জন্য। অমিত ধীর গলায় বলার চেষ্টা করল। শাট আপ! প্রিয়া চেঁচিয়ে তাকে চুপ করিয়ে দিল। চাকরি? আমার কোম্পানিতে তোর মতো 2 কোটির লোককে আমি আমার ঘরের টয়লেট পরিষ্কার করতেও রাখব না। তোকে কি মনে হয়েছে এখানে খয়রাত বিতরণ হচ্ছে? প্রিয়া রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল, তুমি শুধু একটা চড় মেরেছ, আমি হলে এর চামড়া তুলে নিতাম। এই গরিবদের এই সমস্যা, এদের আঙুল ধরালে মাথায় চড়ে বসে। তারপর প্রিয়া রাহুলের বাহু ধরে লাড করে বলল, ডার্লিং, তুমি কেন তোমার হাত নোংরা করছো? গার্ড কিসের জন্য? তারপর সে জোরে চেঁচালো, রামপ্রসাদ, কোথায় মরে গেলে তোমরা? রামপ্রসাদ তার গলা শুনে বাইরে বসা রামপ্রসাদ ধর্মর করে উঠল। সে জানত ম্যাডামের রাগ কত খারাপ। সে তার টুপি সামলে দৌড়ে ভিতরে এলো। তার পেট দুলছিল এবং শ্বাস ফুলছিল। জি জি ম্যাম। রামপ্রসাদ হোঁচট খেয়ে এসে সালাম ঠকল। সকাল সকাল মদ খেয়েছ নাকি রামপ্রসাদ? প্রিয়া তাকে ধমকালো। এই আবর্জনা ভিতরে এলো কি করে? তুমি গেটে কি নাচ দেখছিলে? এই মাসের বেতন কাটব? রামপ্রসাদের ঘাম ছুটে গেল। সে ভয়ে অমিতের দিকে তাকালো এবং সব রাগ তার ওপর ঢেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। না ম্যাডামজি, মাফ করুন, এ সালা দেয়াল টপকে এসেছে হবে, আমি তো একে তাড়িয়েছিলাম। রামপ্রসাদ মিথ্যে বলল। বাহানা করো না। প্রিয়া অমিতের দিকে ইঙ্গিত করে বলল, যেন কোনো আবর্জনা স্তূপের দিকে ইঙ্গিত করছে। একে এক্ষুনি বাইরে ছুঁড়ে ফেলো এবং শোনো, আরামে নয়, ঘষরাতে ঘষরাতে নিয়ে যাও। এই অছুতকে বোঝা উচিত শর্মা কোম্পানিতে ঢোকার পরিণাম কি। রামপ্রসাদের হুকুম পেয়ে গেল। সে শের হয়ে গেল। সে এগিয়ে অমিতের কলার ধরল। চলবে? খুব শখ নয় এমন হাওয়া খাওয়ার? এখন তোকে হাজতের হাওয়া খাওয়াবো। রামপ্রসাদ অমিতকে ধাক্কা দিল। অমিত নিজেকে সামলালো। এখন অনেক হয়ে গেছে। তার পরীক্ষা এখন শেষ ধাপে। সে রামপ্রসাদের হাত ঝটকা দিল। তার চোখে এখন সেই অসহায়ত্ব নেই, বরং এমন একটা তেজ যা দেখে রামপ্রসাদ এক পা পিছিয়ে গেল। অমিত সোজা প্রিয়ার চোখে চোখ রেখে ভারী গলায় বলল, ঘষরাতে তো এ নিয়ে যাবে ম্যাডাম, কিন্তু আমাকে নয়, তোমাকে এবং তোমার এই রাহুলকে। পুরো অফিসে স্তব্ধতা নেমে এলো। কেউ বিশ্বাস করতে পারল না যে একটা ফটকা হাল মজুর ম্যানেজারকে ধমক দিল। প্রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল। তার অহংকার ভীষণভাবে আহত হল। কি, তোর এত সাহস? প্রিয়া এগিয়ে এসে তার আঙুল অমিতের মুখের কাছে নাড়াতে লাগল।